আসসালামু আলাইকুম। এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারে ধারাবাহিক আলোচনায় আজকে আলোচনা করব হলো ইউনিট 2 এর লেসন 3, যার টাইটেল হলো আর্ট মানে শিল্প। তো এই শিল্প নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা পড়ানোর সময় কোন লাইন থেকে কোন কোশ্চেন হতে পারে সেটা আমরা ধাপে ধাপে দেখিয়ে দেব। তো প্রথমে বলা হচ্ছে, দেখো, আর্ট ইজ জেনারেলি আন্ডারস্টুড, মানে আর্ট বলতে আমরা সাধারণত বুঝি অ্যান এক্সপ্রেশন, প্রকাশ অফ হিউম্যান ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভ স্কিলস, মানে মানুষের কল্পনা এবং সৃজনশীলতা, দক্ষতা, এই ইমাজিনেশন এবং এই দক্ষতার প্রকাশকে আমরা আর্ট বলি। তো আর কিসের ইমাজিনেশন এবং কিসের দক্ষতাকে বলে? ইন আ রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস, মানে কিছু কাজের পরিসীমাকে, ইনক্লুডিং পেইন্টিং, ড্রয়িং, স্কাল্পচার অ্যান্ড আর্কিটেকচার, স্থাপত্য শিল্প, ভাস্কর্য, অঙ্কন, চিত্র অঙ্কন, এই যে বা চিত্রশিল্প, এই ধরনের কাজগুলোর উপরে মানুষের যে কল্পনা এবং সৃজনশীলতা, দক্ষতা, এটা প্রকাশকেই বলা হয় হলো শিল্প। দ্য এইম অফ আর্ট, এখান থেকে একটা প্রশ্ন হয় যে আর্টের এইম কি, মানে এটা ফ্লো চার্টে হয় আর কি। তো এখানে একটা আনসার দেওয়া আছে যে আর্টের এইমটা কি, লক্ষ্যটা কি। দেখো, দ্য এইম অফ আর্ট মানে শিল্প, তার উদ্দেশ্য হলো ইজ টু ইভোক, জাগ্রত করা, ফিলিংস অ্যান্ড ইমোশনস, আবেগ এবং অনুভূতি, দ্যাট আর কনসিডার্ড অ্যাস্থেটিক, অ্যাস্থেটিক মানে নান্দনিক, সুন্দর সম্পর্কিত, দ্যাট ইজ কনসার্নড উইথ বিউটি, মানে সুন্দর সম্পর্কিত যে নান্দনিকতা, তার প্রতি মানুষের আবেগ এবং অনুভূতি জাগ্রত করাটাই হলো আর্টের উদ্দেশ্য। বাট আর্ট ক্যান অলসো বি আ ফর্ম অফ সোশ্যাল কমেন্টারি, সোশ্যাল কমেন্টারি, কমেন্টারি মানে হলো বর্ণনা, তোমরা খেলার যে কমেন্টারি শোনো সেই বর্ণনা। তো এই শিল্পটা আবার সামাজিক বর্ণনারও একটা মাধ্যম হতে পারে। ঠিক আছে, এটা থেকে একটা প্রশ্ন হয় যে কিভাবে আর্ট একটা সোশ্যাল কমেন্টারি হতে পারে। তো এই অ্যান্সারটা হুবহু প্যাসেজে পাবেন, এটা নিজে থেকে লিখতে হবে যে আর্টের মাধ্যমে, এরপরে একটু একটু দেওয়া আছে মানুষের সুখ দুঃখ, এগুলো হলো ফুটিয়ে তোলা হয় আর্টের মাধ্যমে। তো এইভাবেই আর্ট সোশ্যাল কমেন্টারি হতে পারে। এ পেইন্টিং অফ সানসেট ওভার দ্য সি, সমুদ্রের ওপারে সূর্য অস্ত যাওয়ার যে ছবিটা, গ্লোরিফাইস নেচার, এটা প্রাকৃতিক বা প্রকৃতির সৌন্দর্যকে প্রশংসা করে। মানে সমুদ্রের ওপারে যখন সূর্য অস্ত যায়, আমরা যখন এই চিত্রটা আঁকি বা এটা দেখি, এটা দেখে আমরা প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করি। বাট ওয়ান দ্যাট, কিন্তু এমন একটা ছবি যদি দেখানো হয়, শোজ আ ওয়ার র্যাভেজড, যুদ্ধ বিধ্বস্ত টাউন, শহর, ক্যান কনভে, প্রদান করে আ সেন্স অফ অ্যাঙ্গুইশ, অ্যাঙ্গুইশ মানে যন্ত্রণা। তো বলা হচ্ছে যে সূর্য অস্ত যাচ্ছে সমুদ্রের ভিতরে, মনে হচ্ছে এই চিত্রটা দেখলে আমাদের যেমন ভালো লাগা কাজ করে, প্রাকৃতিক সৌন্দর্যের গুণ আমরা প্রকাশ করি, অপরপক্ষে যখন আমরা যুদ্ধ বিধ্বস্ত কোনো শহরের ছবি দেখি, এখানে আমরা যন্ত্রণার শব্দ বা সেন্স, ধারণাটা পাই। থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী, পিপল অ্যাপ্রিসিয়েট আর্ট, মানুষ শিল্পকে সমাদর করে, প্রশংসা করে, ফর ইটস পাওয়ার টু অ্যাফেক্ট দেম ইন ক্রিয়েটিভ ওয়েজ, কারণ আর্ট মানুষকে সৃজনশীল পদ্ধতিতে প্রভাবিত করার ক্ষমতা রাখে। মানে আর্টের আছে মানুষকে সৃজনশীলভাবে প্রভাবিত করার ক্ষমতা, যার জন্য সারা বিশ্বব্যাপী মানুষ আর্টকে প্রশংসা করে। অ্যাজ দ্য ফেমাস পেইন্টার পাবলো পিকাসো, বলছে জগৎ বিখ্যাত যে চিত্রশিল্পী পাবলো পিকাসো, তিনি বলেছেন, সেড দ্য পারপাস, উদ্দেশ্য, এই যেখানে বলেছিলাম না আর্টের উদ্দেশ্য বা লক্ষ্য কি, এইখানে ছিল একটা, আর এখানে থেকে আরেকটা দেওয়া আছে, সেটা কি, আর্টের উদ্দেশ্যটা কি, ওয়াশিং দ্য ডাস্ট অফ ডেইলি লাইফ অফ আওয়ার সোলস, আমাদের মন বা হৃদয় থেকে প্রতিদিনের যে ময়লা বা কালিমা, সেটা ধুয়ে মুছে সাফ করে দেওয়া। আর্টের উদ্দেশ্য হলো আমাদের মন থেকে প্রতিদিনের কালিমা ময়লা দূর করা। আর্ট ইন আওয়ার কান্ট্রি হ্যাজ আ লং হিস্ট্রি, আমাদের দেশে যে আর্ট বা শিল্প আছে এটা নতুন না, এর ইতিহাসটা বেশ পুরাতন। ইট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন হাউস হোল্ড, এটা অনেক দিন ধরে মানুষের ঘরে ঘরে চর্চা হয়ে আসছে। কিভাবে ঘরে ঘরে চর্চা হচ্ছে দেখো, ইন দ্য ফর্ম অফ পটারি, পটারি মানে মৃৎশিল্প,
মাটি দিয়ে যে পাত্রগুলো বিভিন্ন জিনিস তৈরি করি এটাকে বলে পটারি। তারপর আছে নকশি কাঁথা আর এমব্রয়ডার্ড কুইল্ট। এই এমব্রয়ডার্ড কুইল্ট মানে হলো নকশি কাঁথা, কুইল্ট মানে কাঁথার, এমব্রয়ডার্ড মানে সেলাই করা, নকশা করে যে সেলাই করা হয় এটাকে নকশি কাঁথা বলা হয়। তারপরে আলপনা আর ইন্ট্রিকেট, আলপনা যা ইন্ট্রিকেটও তাই, মূলত ইন্ট্রিকেট মানে জটিল, হ্যাঁ, আর আলপনার ভিতরে অনেকগুলো জটিল জটিল তোমার ডিজাইন থাকে, এই জন্য আলপনায় এর অবলিক দেওয়া হলো ইন্ট্রিকেট। তারপর মানে এইগুলো সব হলো আমাদের ঘর বাড়িতে কীভাবে আর্ট প্র্যাকটিস হচ্ছে সেটা বলছে, পটারির মাধ্যমে, নকশিকাতার মাধ্যমে, আলপনার মাধ্যমে। এরপর আরও আছে দেখো মোস্টলি ফ্লোরাল, ফ্লোরাল মানে ফুলের তৈরি, ফুলেল যাকে বলা হয়, ডিজাইনস ইন রাইস পেস্ট, রাইস বলতে চাল আর পেস্ট মানে লেই বা আঠা টাইপের, ডান অন ক্লেয়ার্স, ক্লেয়ার্স মানে হলো মাটির উঠান, মানে গ্রামে যেটা হয় মাটির উঠানে অ্যান্ড শখের হাঁড়ি, শখের হাঁড়ি কি পেইন্টেড আর্থেন পটস, এই সবগুলোর অর্থ একসাথে বলছি দেখো। এই শখের হাঁড়ি তার ইংরেজি হলো পেইন্টেড মানে রং করা, আর্থেন মাটির, পটস মানে পাত্র, যাকে ওই শখের হাঁড়ি বলা হয়, অ্যান্ড দেয়ার লিডস ওই হাঁড়ির ঢাকনা। তো এই শখের হাঁড়ি, মাটির উঠান, এইগুলোতে সাধারণত কী হয় যে চালের গোড়ার যে আটা ওইটা গুলিয়ে আঠা মতো তৈরি করে বিভিন্ন ফুলের ডিজাইন করা হয়, সেটা বলা হচ্ছে। দিস আর এক্সাম্পলস অফ ফোক আর্ট, এই যেগুলো বললাম এগুলো হলো লোকশিল্পের উদাহরণ। প্রশ্ন হতেই পারে যে লোকশিল্পের উদাহরণ কিছু মেনশন করার জন্য তখন আমরা এগুলো দিয়ে দেব। বাট দেয়ার ইজ অ্যানাদার ফর্ম অফ আর্ট, কিন্তু এই শিল্পের আরেকটা ধরন আছে, হুইচ ইজ কল্ড মডার্ন আর্ট, যাকে বলা হয় আধুনিক শিল্প। এতক্ষণ যা শিখলাম এটা কিন্তু গ্রাম অঞ্চলে যেটা আবহমানকাল থেকে চলে আসছে সেইগুলো, আর এখন হলো মডার্ন আর্ট নিয়ে আলোচনা হবে। হুইচ ওস ইটস অরিজিন টু দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, যেটা যার জন্ম হয়েছিল শিল্প বিপ্লবের মাধ্যমে। শিল্প বিপ্লব নিয়ে একটা প্রশ্ন হতে পারে যে তুমি শিল্প বিপ্লব বলতে কি বুঝো, এটা কোথায় সূচনা হয়েছিল। দেখো পরে দেখছি শিল্প বিপ্লব কোথায় হয়েছিল, ইন ওয়েস্টার্ন ইউরোপ, পশ্চিম ইউরোপে, ইন দ্য মিডল অফ দ্য 19th century, ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি। অ্যান্ড দ্য চেঞ্জেস ইট ব্রট ইন টেকনোলজি, এডুকেশন, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কমিউনিকেশন, এবং এই শিল্প বিপ্লবের ফলে প্রযুক্তি, শিক্ষা, উৎপাদন এবং যোগাযোগের ক্ষেত্রে অনেক পরিবর্তন নিয়ে এসেছিল। মডার্ন আর্ট রিজেক্টেড ট্র্যাডিশনাল আর্ট ফর্ম, মানে এই আধুনিক যে আর্টের প্রচলন হয়েছে এটা গতানুগতিক আমাদের যে পুরাতন যে আর্টের ধরন ছিল সেটাকে রিজেক্ট করেছে বা বাতিল করে দিয়েছে। অ্যান্ড বিগ্যান শুরু করেছে টু ক্রিয়েট নিউ টাইপস অফ আর্টিস্টিক এক্সপ্রেশন, এবং নতুন নতুন শিল্পের প্রকাশের সূচনা করেছে। ইউজিং, নতুন শিল্প সূচনা হয়েছে কার মাধ্যমে, ইউজিং স্টাইলস নতুন ধরন, টেকনিক্স পদ্ধতি, কালার্স রং অ্যান্ড ম্যাটেরিয়ালস, মানে যুগের সাথে পরিবর্তন হয়ে রং পরিবর্তন হয়েছে, আর্টের ম্যাটেরিয়াল মানে উপাদান পরিবর্তন হয়েছে, টেকনিক স্টাইল সব কিছু পরিবর্তন হয়েছে। অ্যান্ড দ্যাট কুড অ্যাডিকুয়েটলি রিফ্লেক্ট দ্য স্পিরিট অফ দ্য টাইম অ্যান্ড দ্য প্রোফাউন্ড চেঞ্জেস ইন হিউম্যান থট, মানে এই যে মডার্ন আর্টের ফলে আগের স্টাইলটা বাদ দিয়ে নতুন টেকনিকে, নতুন রং, নতুন ম্যাটেরিয়াল দিয়ে যে নতুন মডার্ন আর্ট শুরু হয়েছে, এটা পর্যাপ্তভাবে সময়ের যে পরিবর্তন, সময়ের যে দাবি এবং মানুষের চিন্তাভাবনার যে পর্যাপ্ত পরিবর্তন, প্রোফাউন্ড চেঞ্জ মানে পর্যাপ্ত যথেষ্ট পরিবর্তন হয়েছে সেটাই প্রকাশ করে, যে পুরাতনটা ছেড়ে দিয়ে নতুন নতুন কিছু আইটেম আসছে। The beginning of modern art practices in our country dates from 1948. আমাদের বাংলাদেশে আগে তো আর্ট ছিল, আর মডার্ন আর্টের চর্চা শুরু হয়েছে 1948 সাল থেকে। কেন শুরু হয়েছে, হোয়েন দ্য গ্রেট আর্টিস্ট জয়নুল আবেদিন, যখন মহাশিল্পী বা শিল্পাচার্য জয়নুল আবেদিন উইথ দ্য হেল্প অফ সাম কলিগস, তার কিছু সহকর্মীর সাহায্যে সেট আপ অ্যান ইনস্টিটিউট, একটা প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন, অফ আর্ট ইন ঢাকা, মানে ঢাকাতে একটা শিল্পের একটা ইনস্টিটিউট মানে প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন। তাহলে কি হলো যে ঢাকাতে তিনি জয়নুল আবেদিন তার কিছু সহকর্মীর সহযোগিতা নিয়ে একটা আর্টের
প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন, আর তার নাম হলো দ্য ফ্যাকাল্টি অফ ফাইন আর্ট, মানে চারুকলা অনুষদ, ইউনিভার্সিটি অফ ঢাকা, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা একটা অনুষদ আছে, সেটা এখন হলো বর্তমান রূপ, মানে জয়নুল আবেদিন যেটা প্রতিষ্ঠা করেছিলেন সেটা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদ নামে এখন পরিচিত। অ্যাজ ইট বিগ্যান টু অফার আর্ট এডুকেশন, যেহেতু এই প্রতিষ্ঠানটা আর্টের উপরে শিক্ষা প্রদান করা শুরু করে দিয়েছিল, দ্য ইনস্টিটিউট ড্রিউ টুগেদার আ নাম্বার অফ ট্যালেন্টেড টিচার্স অ্যান্ড স্টুডেন্টস। এই প্রতিষ্ঠান বেশ কিছু মেধাবী শিক্ষক এবং শিক্ষার্থীর দৃষ্টি আকর্ষণ করেছিল বা জড়ো করেছিল, হু কন্ট্রিবিউটেড টু দ্য ডেভেলপমেন্ট অফ মডার্ন আর্ট অলমোস্ট ফ্রম স্ক্র্যাচ, মানে যারা এই মডার্ন আর্টের একদম শূন্য থেকে শুরু করে তার উন্নয়নে অনেক অবদান রেখেছিলেন ওই টিচার এবং স্টুডেন্টরা। বাট উইদিন আ ডিকেড মানে দশক বা 10 বছর, কিন্তু এক দশকের ভিতরেই আর্টিস্ট ওয়ার রিফ্লেক্টিং দ্য মোস্ট রিসেন্ট ট্রেন্ডস অ্যান্ড স্টাইলস ইন দেয়ার ওয়ার্ক। কিন্তু এক দশকের ভিতরে ওই আর্টিস্টরা যারা সূচনা করেছিল, তারা মানে মাত্র এক দশকের ভিতরে 10 বছরের ভিতরেই তোমার সাম্প্রতিক আর্টের যে ধরন এবং প্রবণতা আছে সেগুলো তাদের কাজের মধ্যে লক্ষ্য করা যাচ্ছিল, যে আধুনিকতা চলে এসেছে। কেমন? সাস অ্যাজ এক্সপ্রেশনিজম অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম। এই যে এক্সপ্রেশনিজম মানে হলো তোমার অভিব্যক্তিবাদ, আর অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম মানে হলো বিমূর্ত অভিব্যক্তিবাদ। তো এই দুটো হলো মডার্ন আর্টের দুটো টার্ম। তো এই দুটো তারা শুরু করলো কাজের মাধ্যমে, হোয়াইল মেইনটেইনিং। আর এই যে আধুনিক কাজ তাদের মানে আধুনিকতা তাদের কাজের মধ্যে যে প্রকাশ পাচ্ছিল, সেই একই টাইমে হোয়াইল মেইনটেইনিং ক্লোজ কন্ট্যাক্ট উইথ দ্য ট্র্যাডিশনস অফ ফোক আর্ট। একই সাথে আধুনিকতার সাথে আমাদের পুরাতন মানে গতানুগতিক যে লোক শিল্প ছিল তার সাথে আবার সম্পর্ক বজায় রেখে চলছিল তারা। জয়নুল had earned world India fame for his famine sketches. জয়নুল আবেদিন তার মানে বাংলাদেশে যে দুর্ভিক্ষ হয়েছিল তার উপরে যে চিত্রাঙ্কন করেছিল, ছবি এঁকেছিল, তার জন্য তিনি সর্বভারতীয় খ্যাতি লাভ করেছিলেন। এবার প্রশ্ন হলো এই ফ্যামিন স্কেচ কি? এটা যদি প্রশ্ন হয় তার উত্তর হলো এটা। ফ্যামিন স্কেচ কি? আ সিরিজ অফ হন্টিং স্কেচেস বেসড অন দ্য বেঙ্গল ফ্যামিন অফ 1943। 1943 সালে বাংলায় যে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল তার ভয়াবহ ছবির একটা সংকলন, এটাকে ফ্যামিন স্কেচ বলা হচ্ছে। আর এই দুর্ভিক্ষে হুইচ টুক হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ লাইভস, আর এই দুর্ভিক্ষে শত শত হাজার হাজার মানুষ জীবন হারিয়েছিল। হিজ ওয়াটার কালার্স, মানে এই জয়নুল আবেদিনের যে জল রং, স্ক্রল পেন্টিং অ্যান্ড ড্রয়িংস, তার যে অন্যান্য চিত্রকর্ম ছিল, এইগুলো ইন্সপায়ার আওয়ার আর্টিস্ট ইভেন টুডে। আমাদের বর্তমানে এখন এই যে 2024 সাল বা 25 সাল যা আছে, এই সময়ে যে শিল্পী আছে তাদেরকেও এখনও অনুপ্রাণিত করে জয়নুল আবেদিনের এই শিল্পকর্মগুলো। দ্য আদার প্রমিনেন্ট আর্টিস্ট হু হ্যাড মেজর কন্ট্রিবিউশনস টু দ্য স্পেকটেকুলার রাইজ অফ আওয়ার কন্টেম্পোরারি আর্ট, মানে আমাদের মানে গতানুগতিক বা সমসাময়িক শিল্পে যারা উল্লেখযোগ্য পরিবর্তন আনার জন্য অবদান রেখেছিলেন তাদের ভিতরে আছেন তাদের অন্তর্ভুক্ত আছেন কামরুল হাসান, নাম শুনেছ, SM সুলতান, তারপরে শফিউদ্দিন আহমেদ, আব্দুর রাজ্জাক, কাইয়ুম চৌধুরী, মুর্তজা বাশার, আমিনুল ইসলাম, সৈয়দ জাহাঙ্গীর, দেবদাস চক্রবর্তী, নভেরা আহমেদ অ্যান্ড মোহাম্মদ কিবরিয়া। এনারা হলেন বেশ উল্লেখযোগ্য। দ্য ওয়ার অফ লিবারেশন অ্যান্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য কান্ট্রি ইন 1971। 1971 সালে আমাদের যে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা, এই দুটো বিষয় অনুপ্রেরণা জুগিয়েছিল আওয়ার আর্টিস্ট, আমাদের শিল্পীদেরকে। কি অনুপ্রেরণা জেগেছিল শিল্পীদেরকে? টু কন্টিনিউ দ্য এফোর্টস অফ দ্য আর্লিয়ার আর্টিস্ট। ওই যে স্বাধীনতার আগে আর্লিয়ার যে শিল্পী ছিল তাদের যে প্রচেষ্টা, ওটা চালিয়ে যেতে অনুপ্রেরণা যোগাইছিল। কি অনুপ্রেরণা ছিল তাদের? টু এক্সপ্লোর দ্য লিমিটস অফ আর্ট অ্যান্ড ক্রিয়েট নিউ এক্সপ্রেসিভ
মোডস মানে তারা শিল্পের পরিসীমা অন্বেষণ চালিয়ে যাবে এবং অভিব্যক্তি প্রকাশক পন্থা সৃষ্টি করবে। ঠিক আছে, অভিব্যক্তি প্রকাশক পদ্ধতি প্রকাশ করা তাদের যে মানে প্রচেষ্টা ছিল, সেই প্রচেষ্টাটা চালিয়ে যাবে নতুন শিল্পীরা। ফর দ্য নিউ 4 ডিকেডস, 4 ডিকেডস মানে 40 বছর, সরি, ফর দ্য নেক্সট 4 ডিকেডস মানে পরবর্তী যে 40 বছর, আর্ট ইন আওয়ার কান্ট্রি স মেনি এক্সপেরিমেন্টেশন মানে এই পরবর্তী আমাদের যে আরও 40 বছর মানে স্বাধীনতার পরে যে 4 দশক আমাদের চিত্রশিল্প অনেক গবেষণা মানে প্রত্যক্ষ করেছে, অনেক গবেষণা হয়েছে এর উপরে। এরপরে দেখো আছে আর্টিস্ট ডেল্ট উইথ নিউ আইডিয়াস, আমাদের শিল্পীরা নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করেছে, আলোচনা করেছে। সাস অ্যাজ ইনস্টলেশন আর্ট, ইনস্টলেশন আর্ট বলতে চিত্র প্রদর্শনী বলা হয়, আর আসলে গ্রাফিক আর্ট মানে গ্রাফিক আর্ট তোমরা জানোই। অ্যান্ড রিশেপড ওল্ডার ট্র্যাডিশনাল আর্ট ফর্মস, আমাদের আর্টিস্টরা এই 2 ধরনের আর্ট নিয়ে কাজ করা শুরু করেছে এবং রিশেপ মানে পুনরায় রূপ দিয়েছে, নতুন রূপ দিয়েছে কাকে? ওল্ডার অ্যান্ড ট্র্যাডিশনাল আর্ট ফর্মস, আমাদের যে পুরাতন এবং গতানুগতিক যে শিল্প ছিল তাকে এক কথায় নতুন রূপ দিয়ে তাকে ঢেলে সাজিয়েছে। ইফ ইউ ভিজিট এনি আর্ট গ্যালারি অর আর্ট এক্সিবিশন, যদি তুমি কখনো কোনো চিত্রশালা, আর্ট গ্যালারি মানে চিত্রশালা, আর আর্ট এক্সিবিশন মানে চিত্র প্রদর্শনীতে যাও, ইউ উইল ফাইন্ড, তুমি দেখবে হাউ আওয়ার আর্ট রিফ্লেক্টস আওয়ার চেঞ্জিং রিয়েলিটিস ইন ফ্যাসিনেটিং অ্যান্ড ইনসাইটফুল ওয়েজ, তুমি এখানে দেখবে যে আমাদের শিল্পকলায় আমাদের পরিবর্তনশীল বাস্তবতাসমূহ কত চমৎকার ও অন্তর্দৃষ্টিপূর্ণভাবে প্রতিফলিত হয়েছে। তো এই ছিল আমার এই প্যাসেজের উপরে মোটামুটি আলোচনা। এখানে কোথা থেকে কোন প্রশ্ন হতে পারে আমি টুকটাক আলোচনা করে দিয়েছি তোমাদেরকে। তো এই প্যাসেজটা কিন্তু বেশ একটু ক্রিটিক্যালভাবে লেখা, খুব সহজ ইংরেজিতে লেখা না। তো তোমরা প্রয়োজন হলে এটা আরেকবার দেখতে পারো, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।